হচ্ছে আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, বলছেন নেতারা। ইশতেহার তৈরিতে কাল থেকে শুরু হচ্ছে দেশ গড়ার কর্মসূচি। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। প্রশাসনিক কুর মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। সিলেটে 8 দলীয় সমাবেশে জামায়াতে আমির। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, বলছে এনসিপি। ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ। তফসিল ঘোষণার আগে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। নামকরণ নিয়ে আপত্তি বিজেপির, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ। 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবর্তন হয় সিদ্ধান্তের। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি। পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, জানান ডাক্তার জাহিদ। তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এই ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। বলেন, অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা। এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি। উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি। যে মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে, এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না।
যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা কোনো বিষয় এই মুহূর্তে না। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। সন্ধ্যার বাংলাদেশে আপনার সাথে কথা হয়েছিল, 2 ঘন্টা পার হয়ে গেল, নতুন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? লোপা, নতুন কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। যেমনটি এর আগের সংবাদে জানিয়েছিলাম যে বিকেলের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানিয়েছিলেন, সেই সব তথ্যই মূলত এখন তারপর থেকে এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো আপডেট তথ্য নেই। যদিও রাত 9টার দিকে বিশেষজ্ঞ ডাক্তারদের যে বোর্ড গঠিত হয়েছে তাদের সাথে ডাক্তার জুবাইদা সহ তাদের একটি মিটিং হওয়ার কথা ছিল রাত 9টায়। তবে সেই মিটিং ঠিক কবে শুরু হয়ে কখন শেষ হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য লোপায় এখনো পর্যন্ত নেই। আর এর বাইরে যদি বলি, যেহেতু সব জায়গায় এখন একটি বিষয় আলোচিত হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কবে বাহিরে নেওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য, সে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপর। তাদের গ্রিন সিগন্যাল মিললেই মূলত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রয়েছেন চিকিৎসকরা। যেহেতু আপনি জানেন যে মূলত গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি অবনতি হওয়ার পর তাকে যে এভারকেয়ারে নিয়ে আসা হয়, তারপর থেকেই কিন্তু তার অবস্থার, যেহেতু তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে সিসিইউতে রয়েছেন, ফলে অনেকটাই তার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফলে এখন যদি এখান থেকে যুক্তরাজ্যে নেওয়া হয় বা লন্ডনের যে ক্লিনিকে তাকে হাসপাতালে নেওয়ার কথা রয়েছে, সেখানে যেহেতু দীর্ঘ একটি ফ্লাইটের বিড়ম্বনায় পড়তে হবে বা দখল সইতে হবে, সেই জায়গায় তার সেই শারীরিক কন্ডিশন টুকু এখনো পর্যন্ত তিনি কি আসলে এতটুকু ভ্রমণের জন্য উপযুক্ত কিনা, সেই সকল বিষয়ে চিন্তা করেই ডাক্তারদের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই বিষয়ে উন্নত চিকিৎসার বিষয়ে কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। যার কারণে মূলত এয়ার অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেকটা থেমে গেছে। তবে সে বিষয়টি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, যেটি বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে। তারা যে কোনো মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স চাইলে সেটি তারা ব্যবস্থা করতে পারবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কন্ডিশন যদি উন্নত হয়, আরও ভালো হয়, তবেই তারা বিদেশে নেওয়ার বিষয়টি চিন্তা ভাবনা করবেন। আর একটু বলে রাখি যে হাসপাতালের সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে মূলত তারা ছুটে এসেছেন এবং তারা তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করছেন। এখানে অনেকেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন, তার জন্য দোয়া করছেন। তবে বিএনপির পক্ষ থেকে যদিও তাদেরকে অনেকটা নিরুৎসাহিত করা হয়, সেই সাথে যাতে বেগম জিয়াকে নিয়ে গুজব ছড়ানো না হয় সেই বিষয়ে দলের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। উপযুক্ত সময়ই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13 ডিসেম্বর পর্যন্ত সেই সব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান। মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। ওনার নেতৃত্বে
মন্ত্রিসভা গঠন হবে। রাজধানীতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি। 2 পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান। কেআইবিতে হওয়া সেই ভেন্যু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজভী আহমেদ বললেন, বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। 7 দিনের দেশ গড়া কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের আগামী রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা ঠিক করবে বলে জানান রিজভী আহমেদ। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে, সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফার্মার কার্ড নিয়ে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন, প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আগামীকাল সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম 2 দিনের আয়োজক ছাত্রদল। শুরু হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা নির্বাচন নিয়ে এতদিন অস্থির হয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে তারা এমন অভিযোগ করেন। পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও উল্লেখ করেন তারা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক। বিকেল 3টার দিকে সমাবেশস্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীকের নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন। গণভোটে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং জালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। যারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সেই সূর্য দেশে উঠবে না। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। পাশাপাশি 8 দলের বাইরে থাকা অন্যান্য ইসলামী দলগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী ভারত তার কূটনীতি সাজাতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে দ্রুত হাসিনাকে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ করেছেন। এসব বন্ধ না করলে বাংলাদেশে ভারতের বিনিয়োগে চলা সব কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাকে ফেরত পাঠানোর জন্য তৎপর বাংলাদেশ। জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির সাজার পর এ নিয়ে আবারও ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু দেশটি এর কোনো জবাব দেয়নি। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, ভারতে অবস্থানের বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। শেখ হাসিনাকে নিয়ে ভারতের এ ধরনের কূটনীতিতে ক্ষোভ জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। কোন একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে
কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের নানা তৎপরতার সমালোচনা করেন। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে, লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বিএনপি ও জামায়াতের নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন। নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। ছোট ছোট পার্টিগুলো রয়েছে, এগুলোকে পকেটে নেওয়ার জন্য, যে তোমাকে অমুক আসনে দেওয়া হবে, 1 বছর ঘুরিয়েছে, এখন তারা আমও গেছে ছালাও গেছে। পাটোয়ারি বলেন, ক্ষমতায় গেলে বা এর অংশ হলে বেসরকারি চাকরিজীবীদের জন্য শনিবার ছুটি ঘোষণা করবে এনসিপি। এসএসএফ যেটা আছে সেগুলো যমুনা বিভিন্ন জায়গায় উঠে অ্যাটলিস্ট সীমান্তে নিয়োগ করেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামীকাল 7 ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্র বলছে, 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতের 2-1 দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে জানিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকে গণ্ডগোল করার চেষ্টা করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। মত বিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। আর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফারুকি আজম। নরসিংদীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দুপুরে নরসিংদীর স্যার কেজি গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে 5 দোনা ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা। সড়ক উপদেষ্টা ফাজুল কবির খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শৌচাগার সহ নানা কিছুর নামকরণ দলীয় নেতাদের নামে করার বাজে সংস্কৃতি চালু ছিল। এই প্রবণতা থেকে রাজনীতিবিদদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেন, তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আদালতে বেঞ্চ গঠন করা হয়েছে, দ্রুত রায়ের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। কক্সবাজারের চকরিয়া অঞ্চলে নির্বাচনী পথসভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি চলতি মাসের মধ্যে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেন। একই সাথে সারা দেশে বিএনপির মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশ জয় নিশ্চিতে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের 5ম দিনের গণসংযোগে সকালে চকরিয়া ইসলামনগরে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। ব্যানার ফেস্টুন নিয়ে ধানের শীষে স্লোগানে মাতেন নেতাকর্মীরা। পথসভায় যোগ দিয়ে বিএনপির এই হেভিওয়েট নেতা বলেন, চলতি সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনী তফসিল। ফেব্রুয়ারিতেই নির্বাচন, যে নির্বাচন হবে সারা বিশ্বের কাছে স্বীকৃত এবং প্রশংসিত। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত
এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। আওয়ামী লীগের শাসনামলকে স্বৈরাচারী আখ্যা দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিলেন। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানেন গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। পথসভা শেষে কক্সবাজার 1 আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী ভোটারদের কাছে ধানের শীষের ভোট প্রদানের আহ্বান জানান। পরে চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে পথসভা, মহিলা সমাবেশে যোগদানের পাশাপাশি গণসংযোগ করেন তিনি। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলছে, হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি তারা। সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা। শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। রাজশাহী, খুলনা, সিলেট, জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল 10টা থেকে শুরু হয় আজকের পরীক্ষা। তবে শিক্ষার্থীরা জানান, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। পড়তে অনেক ঝামেলা হয়েছে, যদি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। পরীক্ষা না হলে মন মানসিকতা ভেঙে যায়, তারপরে অন্যভাবে সেটা বড় আগ্রহ হয় না। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল, অথবা পরে করতো। বাচ্চাদের 2টি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। তবে শিক্ষকদের দাবি, যৌক্তিক কারণেই আন্দোলনে ছিলেন তারা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অযৌক্তিক চিন্তা ভাবনা করে তো কেউ আন্দোলনে যায়নি, তাই না? আর এখন পরীক্ষা নেওয়া হচ্ছে, শিক্ষার্থী তো আমাদের, তাদের কোনো সমস্যাও কেটা তো আমরা কখনোই চাইব না। সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা শিক্ষার্থীদের 1 এবং 2 তারিখে পরীক্ষা নিতে পারছিলাম না, এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের 1 আসনের বিপরীতে লড়াই করেছেন 32 জনের বেশি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে ঢাবির ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ নেই। পোষ্য কোটা ইস্যুতে তিনি বলেন, আদালত যে সিদ্ধান্ত দেবে তাই প্রতিপালন করবে কর্তৃপক্ষ। সদ্য কলেজের পাঠ চুকিয়ে আসা হাজারো শিক্ষার্থীদের এই লড়াই কেবল স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনের জন্য। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখায় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। 11টায় শুরু হয় পরীক্ষা। বাইরে তখন সন্তানের জন্য দোয়া, মানসিক সমর্থন আর উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরাও। 1.5 ঘন্টার ভাগ্য নির্ধারণী এই পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। প্রশ্ন নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড
হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। নেগেটিভ মার্ক যদি বেশি না পড়ে আমি যতটুকু দাগাইছি সঠিক হবে। এমসিকিউ মোটামুটি হয়েছে আর রিটেন একদম ইজি আসছে, পানির মতো ইংলিশ, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দাবি করেন এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ ছিল না। প্রশ্ন কোঠা নিয়েও কথা বলেন তিনি। এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি, কনসালটেশন, ডকুমেন্টেশন, আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে আইন যে টিম নিয়োগ করা থেকে আরম্ভ করে পুরো প্রস্তুতিটুকু আমরা নিয়েছি এবং আমরা এখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত। শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি এবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ঢাবির ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা। 1050টি সীমিত আসনের বিপরীতে আবেদন করেন 34,062 জন ভর্তিচ্ছুক। সেই হিসেবে প্রতি আসনে লড়েছেন 32 জনের বেশি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবর্জনায় আগুনের ঘটনা ঘটেছে। বিকেলে কেন্দ্রের সীমানার ভেতরে ময়লার স্তূপে হঠাৎ করেই আগুন লাগে। কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ কেন্দ্রের ওই অংশে অকেজো ফিল্টার রাখা ছিল, ওখানের লোকজনের যাতায়াতও তেমন নেই। বিকেল 4টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আড়াই ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেল স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। যাত্রীরা জানান, শ্রীপুরের কাউরাইদ স্টেশনে প্রবেশের পর ট্রেনের গতি কমতে থাকে, ইঞ্জিনের মোবিল যাত্রীদের গায়ে পড়ে। এরপর ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে ইঞ্জিন মেরামতের পর রেল চলাচল স্বাভাবিক হয়। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের এক অমলিন মাইলফলক বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সন্ধ্যায় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত মৈত্রী দিবসের 54তম বার্ষিকীর বক্তব্যে এমনটাই জানান তিনি। বলেন, দুই দেশের সম্পর্ক সমতা, পারস্পরিক সম্মান এবং মানুষের কল্যাণকে কেন্দ্র করে আরও এগিয়ে যাবে। 1971 সালের এই দিনে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা মুক্তিযুদ্ধের গতি ও আন্তর্জাতিক স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। উদযাপনে ছিল বাংলাদেশি শিল্পীদের নাটক, নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা। 71 ইন সাইলেন্স নামে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক নাট্য পরিবেশনা, সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্য এবং জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের গান আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বিদেশের প্রবাস জীবন ছেড়ে দেশের কল্যাণে কাজ করা সম্ভব হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের কারণেই। TEDx নর্থ সাউথ ইউনিভার্সিটির প্ল্যাটফর্মে এমনটাই জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও উপদেশ দেন নিজেদের স্বপ্ন পূরণের পথে কখনো হাল না ছেড়ে দিতে। অন্য বক্তারাও তুলে ধরেন সফলতার পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। শিক্ষা, প্রযুক্তি, নতুন উদ্ভাবন থেকে শুরু করে সমাজের নানা সমস্যা নিয়ে আলাপ আলোচনা আর বিতর্কের প্ল্যাটফর্ম টেডেক্স। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এই প্ল্যাটফর্মে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা বক্তারা সফলতার পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। 25,000 টাকা মাল্টিন্যাশনাল, আই এম ডান। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের চ্যালেঞ্জ কি? কিভাবে প্রান্তিক পর্যায়ে প্রযুক্তিগত সহায়তা ডিজিটাল ইকোনমিতে বড় প্রভাব রাখতে পারে, সেই সম্ভাবনার কথা বলেন বক্তারা। I'm not asking you to become fearless or extraordinary. What I'm saying is you only have to stop living inside the smallest version of what it feels safe. On one side will be AI-rich countries, nations with compute power, data pipelines, talent density, innovation ecosystems, and capital. On the other hand, will be AI-poor countries. টেডেক্স নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম বক্তা ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, তরুণদের গণঅভ্যুত্থানের কারণেই বিদেশের জীবন ছেড়ে দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা আর সুযোগ পেয়েছেন তিনি। We were living a very happy life in Singapore.
fantastic office, investment banking job, life was very easy. And then basically you guys, the Gen Z, sparked a revolution in our country which asked us to come back and serve the nation. If it is improbable, it is still possible. So if your idea, if something that you really want to do with your life sounds improbable but is still possible, let's go for it. আয়োজকরা মনে করেন সমাজে বিভিন্ন খাতে নেতৃত্ব স্থানীয়দের সাথে এমন আলোচনা আর অভিজ্ঞতার বিনিময় শিক্ষার্থীদের সম্ভাবনা আর সৃজনশীলতাকে আরো সমৃদ্ধ করবে। The brave may not survive for long, but the cautious, they never live. হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মুর্শিদাবাদে ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। শনিবার অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক হুমায়ুন কবির। এদিকে রোববার কলকাতার প্যারেড গ্রাউন্ডে পাল্টা গীতা পাঠ কর্মসূচির ঘোষণা দিয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন। কেউ মাথায় করে আনছেন ইট, আবার কেউ দিচ্ছেন অর্থ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের জন্য সাধারণ মুসলিমদের এই স্বতঃস্ফূর্ত অনুদান। 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ন্যাক্কারজনকভাবে ভেঙে ফেলে অযোধ্যার বাবরি মসজিদ। 33 বছর পর সেই একই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এমনকি নিজ দল তৃণমূল কংগ্রেস থেকেও বহিষ্কৃত হয়েছেন তিনি। তবে অনড় হুমায়ুন সব উপেক্ষা করেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সেই বাধার কথা পরে জানতে পারবেন, দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে। আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি, বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। বিজেপির দাবি তার দল মসজিদ নির্মাণের বিপক্ষে নয়, তাদের আপত্তি নামকরণ নিয়ে। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। এদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাল্টা পদক্ষেপ হিসেবে রবিবার কলকাতার প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ কর্মসূচি ঘোষণা করেছে সনাতন সংস্কৃতি সংসদ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শুরু হচ্ছে টি-20 ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প। বিপিএল শুরুর আগ পর্যন্ত চলবে এই ক্যাম্প। ভিন্ন ভিন্ন ব্যাটারদের ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে কাজ করতেই এই ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন এই অনুশীলন বিপিএলে ভালো করতে ভূমিকা রাখবে। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। টি-20 ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প। সালাউদ্দিন, আশরাফুল, সিমন্সদের নজরবন্দি পারভেজ ইমন, তানজিদ তামিমরা। তামিম ইমনের কাজ অফসাইডে গ্যাপ খোঁজা। শুধু পাওয়ার না, প্লেসমেন্টও যে টি-20তে গুরুত্বপূর্ণ, সালাউদ্দিন আশরাফুলরা সেটাই বুঝিয়ে দিচ্ছেন। সাইফ হাসান কিংবা নুরুল হাসানদের কাজ আবার ভিন্ন। সোহান অনেক বেশি সাফল করেন, সোহানকে নিয়ে আশরাফুলরা করেছেন বেইজের কাজ। সাইফ আবার খেলবেন টপ অর্ডারে, নতুন বলে সোজা মারতে জানা জরুরি। সাইফের সেই সামর্থ্যকেই আবারও ঝালাই করে দিচ্ছেন টাইগারদের 3 ওস্তাদ। জানিয়ে রাখা, ইংল্যান্ডে হয় এমন স্পেশালিস্ট স্কিল ট্রেনিং। টি-20তে আমাদের যেসব লাগবে, অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলি কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায়। কীভাবে গ্যাপে মারতে হয়, কীভাবে বল ইউজ করতে হয়, পেসটা ইউজ করতে হয়, এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিস্ক নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায়। একজনের ব্যাটিং চলাকালে অন্য ব্যাটার থাকেন কোচের পাশে দাঁড়িয়ে। একজনের ব্যাটিং অ্যানালাইসিস করেন অন্যজন। বলা যায় তামিমের কোচ ইমন, ইমনের কোচ তামিম, সোহানের কোচ সাইফ, সাইফের কোচ আবার সোহান। এটা আসলে আমরা অনেক আগে থেকেই করা শুরু করছি, স্পেশালি টিম মিটিংয়ে ছেলেরা যেন
একটু কথা বলে ছেলের জন্য টিম মিটিংয়ে পার্টিসিপেট করে এবং তারাই যেন মিটিংটা চালায় এবং তারাই যেন ডিসিশন নেয়, কারণ দিন শেষে তারাই খেলবে, আমরা খেলবো না। তাসকিনকে বলেন বা ফিজকে বলেন, তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয়। তারা অনেক দিন ধরে খেলছে এবং তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে। সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ, যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে। তো ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি। অনুশীলন চলাকালে ভিডিও করে ব্যাটারদের সেটা দেখাতেন সালাউদ্দিন, যাতে সহজেই তারা তাদের ভুল ত্রুটি ধরতে পারেন। এভাবেই বিপিএল চলাকালেও ক্রিকেটারদের ওপর নজর রাখবে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।